ধানের শীষের প্রতীক নিয়ে তাদের নির্বাচন করতে হয়েছে। যেমন জামাত ইসলামের 300 ক্যান্ডিডেট দিয়েছে না, তা আপনি কয়জনকে চিনেন? 10 জনের নাম জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, অথবা কোনো হাটের চায়ের দোকানে, সেখানে নিশ্চয়ই আপনাদের আলোচনার একটা অন্যতম বিষয়বস্তু হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। আগামী জাতীয় নির্বাচনে যে সকল দল, বিএনপির সাথে অন্য অন্য কোন দল আসছে জোটে, কিংবা জামাত কাদেরকে সাথে নিচ্ছে, এনসিপি সহ অন্য অন্য যারা দল রয়েছেন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, তারাও বা কী অবস্থা, গণতন্ত্র মঞ্চেরও বা খবর কি, এ সকল বিষয়ে আপনারা আলোচনা করছেন। সেই বিষয়গুলো নিয়েই এবার আমরা আজকের মাই টিভি সংলাপে কথা বলবো। ভোট এবং জোট কোন দিকে যাচ্ছে, স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ পাশে রয়েছেন বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান। আপা, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আপা এক সময়ের ছাত্র সংগঠনের ডাকসাইটেড নেতা ছিলেন এবং আরও একজন ছাত্র সংগঠনের নেতৃত্ব দানকারী ও এখন জাতীয় পর্যায়ের রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হাসান রয়েছেন সাথে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই ফারুক হাসান আপনাকে দিয়ে শুরু করি। তা হচ্ছে যে বেশ কিছুদিন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে গণ অধিকার কাদের সাথে যাচ্ছেন। কিছুদিন আমরা শুনলাম হয়তো আপনারা এক হয়ে যাচ্ছেন এনসিপি এবং আপনারা, হঠাৎ করেই আপনাদের সুর একটু চেঞ্জ আমরা দেখলাম। আপনাদের সিনিয়র যারা আছেন তাদের বিএনপির সুরে কথা বলছেন, আপনারা এই সুর দেখে দর্শক মনে করে যে এদের দিকে যাচ্ছে। এখন গণমাধ্যমে খবর, এবং আমরা যতটুকু জানি যে 27 তারিখ আপনাদের এই যে এবি পার্টি, এনসিপি সহ 7 দল কিংবা 9 দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদেরও নামটি শুনতে পাচ্ছি যে নতুন একটি জোট হচ্ছে। বাস্তবতার কতটুকু এগিয়েছেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, বিগত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে 12টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি। এই 12টি নির্বাচনে কোনো রাজনৈতিক দলই এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। যেমন ধরেন, আগে বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, জামাত, জাতীয় পার্টি। প্রত্যেকটি রাজনৈতিক দল বিগত নির্বাচনগুলোতে তারা কিন্তু জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি যে বিগত 3টি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত নির্বাচন, যেটাকে আমরা বলে থাকি 14, 18 এবং 24 সালে নির্বাচন, আমি ডামি নির্বাচন, এই নির্বাচনেও আওয়ামী লীগ কিন্তু এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। দ্যাট মিনস আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এই বাংলাদেশের, সেখানে জোটবদ্ধভাবে কিংবা মহাজোট বা রাজনৈতিক দলগুলো মিলে যে একটা জোটের রাজনীতি, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা সিলসিলা। তো সেই জায়গা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সন্নিকটে, এই নির্বাচনেও স্বভাবতই রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে, এটা খুব সহজেই বলা যায় বা অনুমান করা যায়। তো আগামী নির্বাচনে আসলে কার্যত পক্ষে কে কোন জোটে যাবে, কোন ব্লকে যাবে, বা নতুন কোনো জোটের আত্মপ্রকাশ ঘটবে কিনা, এটা নিয়ে আসলে এখন রাজনীতির মাঠে ব্যাপক একটা আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। বিশেষ করে ইতিমধ্যে বিএনপি কেন্দ্রিক একটা বলয় বা জোট ইতিমধ্যে তৈরি হয়েছে, আর একটা জামাত কেন্দ্রিক বলয় বা সেন্টার, তো তাদের নেতৃত্বে একটা জোট হওয়ার সম্ভাবনা বা আলোচনা চলছে। আমরা মনে করছি যে এর বাইরেও যদি আরেকটা জোট হয়, তাহলে রাজনীতির মাঠে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এটা আরও ব্যাপকভাবে রাজনীতির মাঠে আমরা নিয়ে আসতে পারবো, এবং জনগণ আসলে তাদের পছন্দ মতো প্রার্থীকে বেছে নিতে জনগণের জন্য সুবিধা হবে। যখন আসলে অপশনের সংখ্যা অনেক বেশি হবে, তখন কিন্তু বেটার অপশন চুজ করতেও জনগণের জন্য সুবিধা হয়। আর অপশন যদি হয় এ অর বি, তাহলে তো আসলে মন্দের ভালো বলে যেটা আমরা বলে থাকি, যে একটা আপনাকে গ্রহণ করতেই হবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে থার্ড ফোর্স বা তৃতীয় শক্তি বলেন বা তৃতীয় জোট, এরকম যদি গঠন করা যায় বা যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, এটা আসলে খারাপের কিছু নয়। তবে মিডিয়াতে যেভাবে নিউজগুলো আসছে, আসলে এটার সাথে আমরা একমত নই যে এনসিপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ জোট করবে বা করছে বা যাচ্ছে, এরকম বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এটা সঠিক নয়। আমরা বলেছি এনসিপির সাথে এর আগেও আমাদের একীভূত হওয়ার একটা আলোচনা ছিল যে এনসিপি গণ অধিকার আসলে ঐক্যবদ্ধভাবে বা একটা দলে পরিণত হতে পারে কিনা, এক দলে। এই আলোচনাও মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু এনসিপির কিছু উশৃঙ্খল নেতার বক্তব্যের কারণে এবং তাদের যে কিছুটা উচ্চাভিলাষী চিন্তা, সেই চিন্তা তারা লালন করে, এই কারণেই মূলত আমাদের এই আলোচনা বেশি দূর প্রসিড করে নাই বা এটা আগায় নাই। ওটা কিন্তু ওখানে আমরা ফুল স্টপ মেরে দিয়েছি। তো যাই হোক, ওই আলোচনায় আমি আর যেতে চাই না। এখন যেহেতু জোটের আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, নির্বাচন কেন্দ্রিক জোট বা ভোটের জোট, এই জোটে আমরা স্পষ্ট করে বলেছি যে আমাদের কিছু নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, কর্মকৌশল রয়েছে, এবং আমাদের এই পরিকল্পনার আলোকে যদি আসলে আমরা এই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারি, তবে রাজনৈতিক জোট হতে পারে। সেটা কেমন হবে? এনসিপির নেতৃত্বে নো,
এমন হতে পারে গণ অধিকার এনসিপির যৌথ নেতৃত্বে বা এনসিপি গণ অধিকারের যৌথ নেতৃত্বে নির্বাচনী জোট বা রাজনৈতিক জোট। এভাবে যদি এটাকে আমরা প্রসিড করি বা করতে চাই তাহলে এটা সামনে আগাবে। আর যদি মনে করে থাকেন যে এনসিপি নেতৃত্বে আমি কেন যাবো ভাই, তার থেকে আমি বিএনপির সাথে যাবো, বিএনপি আমাকে এবি পার্টি সামনের দিকে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই জোটে, এরকম এখানে অনেকগুলো দলেই আসার সম্ভাবনা আছে। এখনো কোনোটাই কনক্রিট সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি নাই যে অমুক দল একবারে ফিক্সড চূড়ান্ত আসবেই। মোটামুটি ধরেন যেখানে 8-9টা দলের একটা আলোচনা ইতিপূর্বেও ছিল, আলোচনা চলছে, এখনো চূড়ান্তভাবেই মানে কোনো দল সিদ্ধান্ত নেই যে আমরা যাবই। এটা হয়তো 2-1 দিনের মধ্যেই ফাইনাল হয়ে যাবে কারা যাবে কারা যাবে না। তবে আমাদের বক্তব্য, যদি গণ অধিকার এনসিপির যৌথ নেতৃত্বে এরকম কোনো জোট গঠনের আমরা আলোচনা করতে পারি বা এরকম সিদ্ধান্তের দিকে আমরা যেতে পারি, তবে আমরা এটা নিয়ে সিরিয়াস ভাববো এবং সিদ্ধান্তের দিকে যাব। তবে আমরা আসলে এনসিপির নেতৃত্বে কোনো জোটে যাচ্ছি না, এটা একবারে ক্লিয়ার। ভাই এনসিপি আমাকে কি দিতে পারবে বলেন? এনসিপি আমাকে এমপি বানাতে পারবে, মন্ত্রী বানাতে পারবে? পারবে না। বরঞ্চ আমি বিএনপির নেতৃত্বে যদি জোটে যাই, বিএনপি আমাকে এমপি বানাতে পারবে, জামাত আমাকে এমপি বানাতে পারবে। এনসিপির তো ওই সক্ষমতা এখনো হয় নাই। এনসিপির মাঠে ঘাটে কয়টা কমিটি আছে? এনসিপির কোনো জেলা কমিটি নাই, উপজেলা কমিটি নাই, ইউনিয়ন তো বহু দূরের কথা। বরঞ্চ গণ অধিকার পরিষদের সাংগঠনিক শক্তি এনসিপির থেকে কয়েকশো গুণ বেশি। আমাদের সংকটটা আসলে কথা, আমাদের সংকট একটা জায়গায়, আমরা আসলে মূল যে আমাদের প্রবলেম বা সংকট সেটা ফাইন্যান্স। আমাদের আসলে আর্থিক ভিত্তিটা অত্যন্ত দুর্বল। আমরা যদি আমাদের এই আর্থিক ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ডেভেলপ করতে পারতাম, ফাইন্যান্সিয়াল সক্ষমতা আমাদের থাকতো, এনসিপি বলেন অমুক দল বলেন এগুলো পাত্তাই পাইতো না, আমাদের হারিয়ে যেত। জি, আমি একটু প্রশ্ন করি ফারুক খান, সেটি হচ্ছে যে আপনি নিজেই আসলে নিজের উত্তরটা দিয়ে দিয়েছেন যে জোটে যদি বিএনপি কিংবা জামাতের সাথে থাকলে সম্ভাবনার জায়গাটা বেশি থাকতো, তাহলে সেই জোট রেখে তৃতীয় জোট আপনারা গঠন করতে চাচ্ছেন কেন? না, এটা আমি নির্বাচন কেন্দ্রিক ধরেন যেটা কথার কথা বললাম। আসলে আমাদের জোট শুধুমাত্র এই যে ক্ষমতার আসন ভাগাভাগি, এমপি হবো, মন্ত্রী হবো, পাওয়ারে যাব, এই উদ্দেশ্য নিয়ে তো আসলে আমরা জোট করতে চাই না। আমি যেটা বললাম যে আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে, কর্মকৌশল আছে, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা বলেছি আমরা তাদের সাথেই জোট করব যারা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এবং আগামীর যে নতুন বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে যারা অঙ্গীকারবদ্ধ। এরকম আমাদের বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। এদের সাথেই মানে যাদের সাথে আমরা যাব তাদের সাথে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য কর্ম পরিকল্পনার যদি আমরা মিল পাই, সাদৃশ্য খুঁজে পাই, তবেই আমরা কেবল এই জোট গঠন করতে পারি। ধন্যবাদ। কিন্তু আমরা আসলে ওই ABC বা XYZ এর সাথে গেলাম, 2-4-5টা আসন পাইলাম, এমপি হলাম না ভাই, আমরা এই রাজনীতি করতে চাই না। কারণ আমরা মনে করি আমরা আরো 50 বছর আল্লাহ যদি বাঁচায় রেখে রাজনীতি করতে হবে আমাদের। আমরা 2 দিনের ক্ষমতায় গিয়ে আমরা শুধু ওই ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চাই না। আমরা চাই সত্যিকার অর্থে যে কারণে 1400 মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এটা যাতে বাস্তবায়ন হয়। মানে এটি কি বিএনপি কিংবা জামাতের মধ্যে সেই জুলাই চেতনা নেই? না, আমি তো নেই বলি নাই, আমি বলছি আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের আলোচনা হচ্ছে, বিএনপির সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যুগপৎ আন্দোলন করেছি, একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। মানে একই সাথে আপনারা তাহলে অনেকগুলো গেম করছেন? এটা গেম না তো, এটা রাজনৈতিক আলোচনা। মানে ঠিক আছে, রাজনীতি তো একটা গেমই, তাই না? না, এটাকে গেম, বাংলাদেশের রাজনীতিতে গেম শব্দটা আসলে ভিন্ন অর্থে মানুষ মিন করে বা নেই। জি, আমি এটাকে গেম বলতে চাই না, আমি বলি রাজনীতিতে আলোচনা থাকবেই। আমার তো কেউ শত্রু না, জামাতও শত্রু না, বিএনপিও না, এনসিপিও না। রাজনীতির মাঠে আমরা প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বিতাকারী, ঠিক না? কিন্তু আমি তো কাউকে শত্রু বানাতে চাই না ভাই। আমার যে বিএনপির সাথে শতভাগ জোট হবে এটা তো নিশ্চিত করে আমি বলতে পারি না এখনো। আমার যে জামাতের সাথে জোট হবে এটাও আমি বলতে পারি না, বা হবে না এটাও বলতে পারবো না। রাইট। সুতরাং সেই জায়গা থেকে আমি তো কারোর জন্য রাস্তা বন্ধ করবো না। ধন্যবাদ। বিএনপি কি কারোর জন্য রাস্তা বন্ধ করছে? করে নাই। আমি আপনার কাছে ফিরবো, আপা অনেকগুলো বিষয় এসছে। বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে সাথে নিয়ে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের একসাথে সরকার পরিচালনা করবে যদি জনগণ ভোট দেয়, এরকম ডিক্লার আগেই আছে। তো সেই যুগপৎ আন্দোলনে থাকা বা নিজের জায়গা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে কিন্তু এখনকার যারা আছে, জামাত বলেন, এবি পার্টি বলেন, গণ অধিকার বলেন, সবাই আছে। তো সেই জায়গা থেকে দীর্ঘদিন থেকে আপনাদের মিত্র এই সংগঠনগুলোকে বা গণ অধিকাররত মিত্র অথবা এবি পার্টির মিত্র, আপনারা জোটে তাদের রাখতে পারেননি কেন? অথবা এখন পর্যন্ত সেই আশ্বস্তের জায়গা বিএনপি করতে পারেনি কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে ফারুক হাসান এখানে এসেছেন। অত্যন্ত তরুণ নেতা, বলিষ্ঠ নেতা, খুব ভালো বলে এবং রাজপথে বিরাট ভূমিকা পালন করে। তাকে এখানে আলোচক হিসেবে নিয়ে আসছেন, ওর সাথে বসে কথা বলতে পারছি, সে কারণে খুব ভালো লাগছে। আর সেও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমিও ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, মনে পড়ে যাচ্ছে সেই পুরনো দিনগুলো, ছাত্র রাজনীতির পুরনো দিনগুলো ফারুককে দেখে। তো যেটা যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, দেখেন বিএনপি
আপনারা জানেন যে বিএনপি সবচেয়ে দুঃসময় যেটা যে দীর্ঘ 17 বছরের মধ্যে বিএনপি মানে বিভিন্ন সময় তো বিভিন্ন বিষয়গুলো মোকাবেলা করেছেই, সেখানে জীবন দিয়ে অনেক কিছু ফেস করে এই ফ্যাসিস্টদের উৎখাতের জন্য করেছে। বিএনপি সেই সময়টাই সবচেয়ে বড় যেই কাজটি করেছে সেটা হলো যে ফ্যাসিস্ট বিরোধী যে সমস্ত দলগুলো ছিল সেই সমস্ত দলগুলোকে নিয়ে একটা 31 দফা আগামী বাংলাদেশকে বিএনপি কিভাবে দেখতে চায়, আগামী বাংলাদেশ কিভাবে পরিচালনা করতে চায়, এই যে 31 দফা যে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিল বিএনপি, সেইটার আলোকেই কিন্তু আগামী রাষ্ট্র পরিচালনা করে। সেখানে কিন্তু এই 31 দফার মধ্যে অন্যতম একটা দফা ছিল যে বিএনপি যদি নির্বাচন আসে কিংবা বিএনপি সরকার গঠন করে তাহলে একটা রেইনবো পার্লামেন্ট গঠন করবে, অর্থাৎ যে আমাদের এই দুঃসময়ের সহযোগী যে সমস্ত দলগুলো ছিল যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের প্রত্যেককেই মানে সাথে নিয়ে বিএনপি নির্বাচন করতে চায়, বিএনপি সরকার গঠন করতে চায় এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়। সেই জায়গায় কিন্তু বিএনপি আছে। তবে এটা তো জানেন যে বিএনপি একটা বৃহৎ দল এবং এই দলটি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আপনার একদম সর্বোচ্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে একদম ওয়ার্ড লেভেলেরও কিন্তু একজন নেতা আছে যেও কিন্তু মানে ওই 17 বছরের নির্যাতনের শিকার হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, তার জায়গা দখল হয়ে গিয়েছে, তার জমি দখল হয়ে গিয়েছে, তার ব্যবসা দখল হয়ে গিয়েছে, অথবা সে এলাকায় বছরের পর বছর থাকতে পারে নাই। তো এখন হয়েছে কি এই 17 বছর পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, যে ইলেকশনের মাত্র 2 মাসের মতো বাকি আছে এবং এই ইলেকশনে এখন এমন হয়েছে বিএনপির যদি সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায়ের একজন নেতাও যদি ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু বিএনপি তাকে অস্বীকার করতে পারছে না, তাকে নেগলেক্ট করতে পারছে না, কারণ তারও কিন্তু একটা বিরাট গল্প আছে, নির্যাতনের গল্প, তারও কিন্তু একটা বিরাট স্যাক্রিফাইস আছে, যে স্যাক্রিফাইস সে যখন আমাদের নেতাদের সামনে কিংবা নীতি নির্ধারকদের সামনে উপস্থাপন করে তখন কিন্তু অনেকেরই চোখ ঝলসল হয়ে উঠে যে এত নির্যাতনের শিকার হয়েছে। সেই কারণে বিএনপি এখন ধরেন আমরা তো অবশ্যই কেউ দল ছেড়ে যায় নাই, তারপরে হলো বিএনপি আবার এটাও ঠিক যে আমাদের এর সাথে যে অন্যান্য যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরও গল্প আছে, তাদেরও নির্যাতনের গল্প আছে। সেই কারণে বিএনপি কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করে তারপর চলতে চাচ্ছে এবং বিএনপি জানেন যে ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে 237টা ক্যান্ডিডেট অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। বাকি যে আসনগুলো আছে সেখানে তো বলাই হচ্ছে, সবাই জানে যে শরিকদের জন্য বেশ কিছু আসন বিএনপি চিন্তা ভাবনা করেছে তাদেরকে দিবে। তা আমি বিশ্বাস করি সেখানে হয়তো গণ অধিকারের যেই সংগঠনটি আছে হ্যাঁ তাদেরও কেউ চলে আসবে। তো আমি মনে করি আরো এবি পার্টি বললেন কিংবা এনসিপিও আসতে পারে। আমরা তো একমাত্র জামাত ছাড়া বাকি অন্যান্য সকল দলকে নিয়েই আমরা কিন্তু নির্বাচনে একত্রিত হয়েই আমরা মানে নির্বাচন করতে চাচ্ছি। সেই জায়গায় কথা হচ্ছে ফারুক তো বললোই যে আমাদের সাথে বিএনপির সাথে আলোচনা হচ্ছে। আমি মনে করি যে প্রত্যেকটি দলের সাথেই বিএনপি কিন্তু মানে আলোচনা হচ্ছে, সেই জায়গায় অনেক দলের সাথে ঐক্যমতে চলে আসবে অনেক দল। এই জায়গায় আর একটা বিষয় হলো আপনি জানেন যে অতীত দিনে আমরা দেখেছি যে যারা বিএনপির সাথে অ্যালায়েন্স হয়ে নির্বাচন করেছে সেখানে প্রতীক কিন্তু ম্যাক্সিমাম জায়গায়, ইভেন জামাতও একবার 2018 সালে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনে কিন্তু জামাত বিএনপির প্রতীক নিয়ে ধানের শীষের প্রতীক নিয়ে, কারণ ওদের প্রতীক নিয়ে ওরা নির্বাচন করতে নির্বাচন করার সুযোগ ছিল না, যে কারণে ওরা আমার ধানের শীষের প্রতীক নিয়ে তাদের নির্বাচন করতে হয়েছে এবং সেই কারণে বিএনপিকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে যে বিএনপি, এবং সবসময় তো ট্যাগ লাগানোই হতো বিএনপি মুক্তিযোদ্ধার দল হিসাবেও কিন্তু এই ট্যাগের মানে তাদেরকে সহ্য করতে হয়েছে যে যুদ্ধ অপরাধী একটা দলের সাথে বিএনপিকে কাজ করতে হচ্ছে কিংবা মানে একসাথে হয়ে তাদের যুগপৎ আন্দোলন করতে হয়েছে, একসাথে নির্বাচন করতে হয়েছে এবং বিএনপির প্রতীক তাদেরকে দিতে হয়েছে। তা এখন ধরেন এইটা আবার নতুন করে যে এই নির্বাচন কমিশন থেকে যে আইন করা হলো যে
অন্যান্য দলগুলা যারা নির্বাচন করবে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে, আরপিও সংশোধন যেটা করা হয়েছে। তা আমি মনে করি এই জায়গায় তো একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই আগামীতে আমি মনে করি যে এই অ্যালায়েন্স যে দলগুলো আছে তাদের সাথে আশা করি যে একটা সমঝোতায় চলে আসবে এবং সবাই মিলেমিশেই আগামী সত্যিকার অর্থেই আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন করতে চাই, আমরাও বিএনপি একটা ঐতিহাসিক নির্বাচন করতে চাই। এবং বিএনপি ইতিমধ্যে আপনি জানেন সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মী সমর্থক একেবারে কিন্তু তারা প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত জনগণের কাছাকাছি যাচ্ছে। নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু এই জাতির মধ্যে এবং কনস্টিটিউয়েন্সিগুলোতে এবং বিএনপির মধ্যে সেটা কিন্তু একদম পুরোদমেই চলছে। তো আমি মনে করি যে আমাদের যে অ্যালায়েন্স দলগুলো আছে তারাও নির্বাচনী মাঠে, আর আশা করি যে তারা ইন্ডিভিজুয়ালি মাঠে তাদের যার যার এলাকায় ঘুরছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপা ছোট্ট করে একটু চাই উত্তর, তা হচ্ছে যে এই যে বিএনপির বাইরে যে দলগুলো সেগুলো যদি অ্যালায়েন্স হয়ে যায় তাহলে কি আপনারা এই যে রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন এখন পর্যন্ত তো স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নের দ্বারপ্রান্তে কি যেতে পারবেন আপনাদের যে এখনকার প্রেক্ষাপটে, এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে? দেখেন, এটা স্বপ্ন না, এটা বাস্তবতাই বলতে পারেন। কারণ বিএনপি তো একবার না বেশ কয়েকবার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করেছে এবং অতীত দিনে যেটা হয়েছে যে বিএনপি যেই দলটির সাথে প্রতিযোগিতা করতে হয়েছে তাদের সেই দলটি তো নিশ্চিহ্ন মতোই প্রায়, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং সেই দলটি গণহত্যায় অভিযুক্ত। তো সেই কারণে এখন যেই দলটি আছে ধরেন বিএনপির বিপরীতে আমরা আসলে সত্যিকার অর্থে কোনো দলকেই ছোট করে দেখতে চাই না। আমরা আমাদের সাথে প্রতিযোগিতায় যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করছে আমরা তাদের প্রত্যেককে গুরুত্ব দিতে চাই, কিন্তু তারপরে তো এইটাই বাস্তবতা যে ওই দলগুলা সত্যিকার অর্থে অতীত যদি হিস্ট্রি আমরা নিয়ে আসি তাহলে ওই দলগুলা কিন্তু এখন পর্যন্ত তারা 20 আসনেও তারা আজ পর্যন্ত নির্বাচিত হতে পারে নাই। সেই কারণে বিএনপি স্বপ্ন না, এটা তো অনেকটা ধন্যবাদ, আমরা বুঝতে পারছি বাস্তবতার নিরিখে বিএনপি চিন্তা আমরা বুঝতে পারছি। ফারুক হাসান, খুব ছোট করে উত্তর চাই, সেটি হচ্ছে যে সবাই মিলেও 20 আসন আপনাদের পক্ষে অর্জন করা সম্ভব কি আদৌ? এটি কিছুটা প্রশ্ন আপার মধ্যেও একটু দ্বিধা সন্দেহ আছে। বিএনপি নিশ্চিত আছে গাবিতে রাষ্ট্র পরিচালনায় যাচ্ছেন, তারা ধরিয়ে নিয়েছেন। দেখুন বাংলাদেশে এবং এখানে আপনাদের আলাদা করে প্রতীক দেয়া হলে জোটে সেই আসনটিও হারানোর একটা ভয় থেকে যায়। আমি আপনাকে বলি, পৃথিবীতে কোনো কিছুই শতভাগ নিশ্চিত বা সার্টেন এরকম কোনো বস্তু বিষয় জিনিস পৃথিবীতে নেই, সব কিছুই অনিশ্চিত। তো সেই জায়গা থেকে ধরেন যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, এটা একটা সম্ভাবনা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা। বিএনপি ক্ষমতায় চলে আসছে এটা ভাববার কোনো কারণ নেই। আবার অন্যান্য দলগুলো তো ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে না, তারাও তো বলছে আমরা ক্ষমতায় চলে আসছি, এবার আসবো, এটা সেটা। তো সুতরাং সম্ভাবনা, প্রত্যাশা, স্বপ্ন, আশা এটা থাকবে, থাকাটাই স্বাভাবিক। কে ক্ষমতায় আসবে কে আসবে না এটা সিদ্ধান্ত নেবে জনগণ। যখন নির্বাচন হবে, ভোট হবে, জনগণ যাকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসাবে তারাই নির্বাচিত, তারাই পার্লামেন্টে যাবে, তারাই ক্ষমতায় আসবে। এর বাইরে আপাতত ওই অ্যাঙ্গেল থেকে আমি চিন্তা করি না। আসলে আমার আলোচনাটা একটু ভিন্নভাবে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে। যেমন ধরেন আমরা কিন্তু বিগত 54 বছরে আমি যেটা শুরুতেই বললাম যে 12টি নির্বাচন আমরা পেয়েছি। এই 12টি নির্বাচনে কোনো কালে কোনো সময়েই জনগণের সরকার কিন্তু আমরা পাই নাই। আমরা মাঝে মাঝে বলি যে কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তুলনামূলকভাবে ওই নির্বাচন 4টি ভালো, তার মধ্যে আবার 2001 সালের নির্বাচন আরও ভালো, আরও বেটার। এটা কিন্তু তুলনামূলক ভালো। তার মানে এখন পর্যন্ত আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি না যে বিগত 12টি নির্বাচনের মধ্যে অমুক নির্বাচন শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, এটাকে বলার সুযোগ আছে? নাই। তার মানে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ। যেমন সরকার বলে না আগামী নির্বাচন সবচাইতে অবাধ সুষ্ঠু আমরা করব, ভালো করব, জাঁকজমকপূর্ণ করব। আমি কি বলি জানেন, সরকারের যে বর্তমান অবস্থা এবং প্রস্তুতি এবং সরকারের যে ফাংশনগুলো কাজ করছে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সহিংস নির্বাচন হবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এবং এই নির্বাচনে এত হানাহানি, খুনাখুনি, মারামারি হবে যেটা আমাদের কল্পনারও বাইরে। এটা আপনি কি ফেলে দিতে পারবেন আমার এই বক্তব্য? আমি কেন বললাম, কারণ সরকারের মধ্যে নির্বাচনের যে প্রস্তুতি, সরকার একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল নির্বাচন করার যে ধরনের কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল সেটা আজ পর্যন্ত কিয়দংশ তারা নিতে পারে নাই। হাতে মাত্র 2.5 থেকে 3 মাস, 3 মাস আগেও
যা অবস্থা দেখতে পাচ্ছি, তাহলে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভালো সুষ্ঠু নির্বাচন সরকার কিভাবে উপহার দেবে? এই জন্য এই কথাটা বলা। এবার আসেন, ধরেন বিএনপি বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে বড় দল হিসেবে তারাই ক্ষমতায় আসার সবচাইতে সম্ভাবনাময় শক্তি এবং রাজনৈতিক দল। নাম্বার 1-এ তালিকা করলে 1 নম্বরেই থাকবে বিএনপি ক্ষমতায় আসার, 2 নম্বরে হয়তো জামাত থাকবে, 3 নম্বরে হয়তো আমরা এবি পার্টি এনসিপি, কি বলে গণ অধিকার এনসিপি, আমরা হয়তো থাকতে পারি। তো সেই জায়গা থেকে বিএনপিকে আসলে সিদ্ধান্ত নিতে হবে তারা আগামী 5 বছর, মানে নির্বাচনের পরে আগামী 5 বছর কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করতে চাই, কিভাবে নেতৃত্ব দিতে চাই, কিভাবে এই দেশটাকে পুনর্গঠন করতে চাই। আপনি কি মনে করেন না যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার যে চ্যালেঞ্জগুলো ফেস করছে, যে প্রবলেম ফেস করছে, এরপরে নির্বাচিত যে সরকার আসবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কমপক্ষে বললাম, এর বেশিও হতে পারে। আমরা মুখে যাই বলি এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না, এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। কিন্তু যে সরকার এরপরে আসবে তার কিন্তু জবাবদিহিতা রয়েছে, অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, ট্রান্সপারেন্সি রয়েছে। জনগণ কিন্তু প্রশ্ন করতে করতে তারা নাস্তানাবুদ করে দিবে। এই সরকারের কাছে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কারণ এই সরকারকে তো জনগণ ভোট দিয়ে আনে নাই। তো সেই জায়গা থেকে এরপরে যে সরকারটা আসবে, নির্বাচিত সরকার, এই সরকারের সামনে মহা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওই চ্যালেঞ্জগুলো আপনি কিভাবে মোকাবেলা করবেন, কাদের নিয়ে করবেন, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে সেটাই বড় প্রশ্ন। এবার আসেন, ধরেন বিএনপি যদি চিন্তা করে যে আমরা 2/3 মেজরিটি নিয়ে আগামীতে পাওয়ারে আসবো, তাহলে আমি ফারুক হাসান আজকে এই টকশোতে বলে গেলাম, বিএনপি যদি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে তাহলে এই বিএনপি 2 বছর দেশ চালাতে গিয়ে হিমশিম খাবে এবং দেশে এমন এমন অরাজকতা তৈরি হবে যেগুলো ট্যাকেল দেওয়া, সামাল দেওয়া বিএনপির পক্ষে এক প্রকারের অসম্ভব হয়ে পড়বে। এবং 3 বছরের মাথায় গিয়ে দেখবেন মারাত্মক রকমের অরাজকতা, আনস্টেবল সিচুয়েশন বাংলাদেশে ক্রিয়েট হয়েছে এবং সরকার ফেলে দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। আমি প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিভাবে সম্ভব? কথা শুনছিলাম গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের কাছ থেকে। ফিরছি বিএনপি নেত্রী আপনার কাছে, হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য। অনেকগুলো বিষয়ে জানতে চাচ্ছি, তা হচ্ছে যে ফারুক খানের কথায় মোটামুটি এতটুকু বোঝা যাচ্ছে যে আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির সাথে হয়তো বা থাকতে চাচ্ছিলেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায়। তো এই যে তাদেরকে অ্যাকোমোডেট করতে আপনারা পারছেন না, এটি মানে ফারুক খানের কথা এটাই বোঝা যাচ্ছে। এটি আসলে কেন পারছেন না? আগেরও এই প্রশ্নটা আমি করেছি। এটি আপনি যেটাই বলেন না কেন সবারই ত্যাগ আছে, ঠিক আছে, কিন্তু ফারুক খান অনেকগুলো আগামীর চ্যালেঞ্জ বলছেন, সেগুলো কি আপনি যথোপযুক্ত মনে করছেন কিনা? দেখেন, ফারুকের প্রথম কথা দিয়ে আমি একটু শুরু করি। ও বলেছে বিএনপি ক্ষমতায় যাবে শতভাগ বলতে পারে না, কিংবা রাজনীতিতে শতভাগ বলতে কিছু নাই। আমিও বিশ্বাস করি যে রাজনীতিতে শতভাগ বলতে কিছু নাই। রাজনীতিতে সবসময় হয় কি, আপনার 50% উপরে গেলে, আমরা যেটা মনে করি যে রাজনীতিতে যখন 50% উপরে যায়, 60% হয়, তখন মনে করা হয় যে মানে কিছুটা সফল। আর যদি 60% 70% হয়, একেবারে পুরোপুরি সফল। কারণ 30% সবসময় বিরোধিতা থাকবে, এটা ধরেই নিতে হবে। আর 50%-এর নিচে হলে তখন বলতে হবে যে ব্যর্থ। তো সেই দিক থেকে আমি বলি যে রাজনীতিতে 100% কখনোই হয় না, 100% কখনোই হয় না। এটা যারা চিন্তা করে তারা অনেকটা অসুস্থ বলতেই হবে। কারণ রাজনীতিতে দ্বিমত থাকবে এবং দ্বিমত যেখানে থাকে সেটার নামই হলো গণতন্ত্র। কারণ দ্বিমত না থাকলে সেটা স্বৈরতন্ত্রে পরিণত হয়। এই আমরা কিন্তু ভুল করি ওখানেই, যখন ফ্যাসিস্ট তারাই হয়ে ওঠে, যারা মনে করে যে আমি যেটা বলবো সেটা শতভাগ মানে সবাইকে মেনে চলতে হবে। কখনো এটা রাজনীতিতে হয় না, কারণ রাজনীতিতে দ্বিমত থাকবে। এখানে হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিয়ে তাকে ধরেন যেমন দল পরিচালনা করতে হয়, তেমন যদি সে সরকার গঠন করে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হয়। এখানে 18 কোটি মানুষকে নিয়ে তাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। 18 কোটি মানুষকে কি কখনো আপনি পুরোপুরি মানে এক জায়গায় নিয়ে আসতে পারবেন না? নিয়ে আসতে পারবেন না। আপনার সফল হতে হবে তখন যখন আপনি 50%-এর উপরে যাবেন, মনে করবেন কিছুটা সফল, 60% গেলে একটু সফল, আর 70% গেলে আপনি পুরোপুরি সফল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিএনপি ওই জায়গাটায় এই জন্যই সফল হবে, কারণ বিএনপির দীর্ঘকালের একটা
তারা বিরোধী সরকার পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে। আমি তারা কোন কোন জায়গায় তারা ফেল করেছিল, কোন কোন জায়গায় তারা কন্ট্রোল করতে পারে নাই, সেই জায়গাগুলোতে বিএনপি নতুন ভাবে কাজ করবে। আর সেখানে না হয় আপনি সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা সেখানে ভিন্ন কথা, কিন্তু এই যে 17 বছরের ইতিহাস এর আগে কিন্তু ছিল না। আবার আওয়ামী লীগ না হয় নিষিদ্ধ ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক এরা তো বাংলাদেশ থেকে চলে যায়নি, সুতরাং ওই শক্তিটা তো আছে। আবার এখনকার প্রেক্ষাপটে অনেকে মনে করেন যে জামাতের গ্রহণযোগ্যতা, কিংবা অনেকে মনে করেন যে বেড়েছে, অনেকগুলো পরিসংখ্যান এরকম এসছে। তো এই যে একদিক থেকে আপনাদের বিএনপির আওয়ামী লীগ শত্রু আছে, একদিক থেকে জোট সঙ্গী যারা দীর্ঘদিনের ছিলেন তারা একটা আলাদা প্ল্যাটফর্মে যাচ্ছেন, তো সেই অবস্থার আলোকে আপনারা তো 17 বছর আওয়ামী লীগকে সরাতে পারেননি, জোট করেছিলেন, সেই জোট এবং ছাত্র জনতা মিলে আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ সরে গেল, তখনও কমিটমেন্ট ছিল। আগামী রাষ্ট্র পরিচালনায় এই যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের জন্য ছেড়ে কি কি দিবেন সেটি বলতে এত দেরি করছেন কেন? না, আমরা দেরি করি নাই, কারণ আপনারা জানেনই তো যে নির্বাচনী তফসিল ঘোষণার পরই হলো নর্মালি যেটা হয়, বিএনপি এবার তো অনেক অ্যাডভান্স 237টি যে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, এটা অনেকেই বলেছে যে অনেক অ্যাডভান্স করা হয়েছে। তো নর্মালি তফসিল ঘোষণার পরই কিন্তু এই মানে ফাইনালি যে ক্যান্ডিডেট সেটা হবে, ডিক্লারেশন হবে। আমাদেরকে দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এটাই ফাইনাল না, এটা প্রাথমিক একটা ডিক্লারেশন। সেটা তো আপনাদের, কিন্তু ইতিমধ্যে আপনাদের যেমন গণ অধিকার, একইভাবে অন্যান্য যে আমাদের অ্যালায়েন্স যে দলগুলো ছিল, যুগপথে যারা ছিল, তাদের সাথেও আমাদের কিন্তু আলোচনা চলছে। আমার সম্ভবত মনে হয় তফসিল ঘোষণার পরই এটা ফাইনাল। রাষ্ট্র সংস্কার ইতিমধ্যে আপনাদের সাথে থাকে, গণতন্ত্র পরিষদের সাথে নাই, গণ অধিকার পরিষদের কথা বলি, ওরা আমাদের সাথে চলে গেছে। এখন ওরা একটা ডিমান্ড করতে পারে, সেটা ধরেন ওরা মানে এমন হতে পারে 10টা চাইতে পারে, 20টা চাইতেই পারে, তাদের চাওয়ার কোনো লিমিটেশন আমরা দিয়ে দিতে পারবো না, তারা চাইতে পারে। কিন্তু এই জায়গায় তো এটাও বুঝতে হবে যে তাদেরকে আমরা যে নমিনেশন গুলো দিব সেই জায়গায় তো তারা নির্বাচিত হয়ে আসতে হবে, এটা একটা বিষয়। নমিনেশন দিলেই যে সে হয়ে যেতে পারবে তা না। আর একটা বিষয় তো আপনি বলেছেন যেটা যে আওয়ামী লীগ আমাদের কি, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের ভোটগুলো আমাদের বিপক্ষে যাবে, আপনি এটা কি করে বললেন? যেমন ধরেন আমি ভোট বিপক্ষে যাবে বলিনি, যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা এই এমনও হতে পারে যে ধরেন আওয়ামী লীগের সবাই তো দুষ্ট লোক ছিলেন তা না, আওয়ামী লীগের সবাই যে ফ্যাসিস্ট ছিলেন তা না। আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ সমর্থন করতো, আওয়ামী লীগকে ভালোবাসতো, আওয়ামী লীগকে ভোট দিত এবং তারা মানুষের কল্যাণেও কাজ করতো। এই ধরনের লোকও কিন্তু সমাজে বিদ্যমান আছে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আমার বাড়ি মাদারীপুর, আমি ওখানে ইলেকশন করি, 2008 সালে করেছি, এবারও আমি চাই। আমার এলাকায় আপাতত স্থগিত আছে, যে কোনো সময় ডিক্লারেশন দিবে, আমি প্রত্যাশা করি আমাকেই হয়তো নমিনেশন দিবে। আমি তো আমার এলাকাতে আমি একেবারে প্রতিটা ঘরে ঘরে যাওয়ার, প্রতিটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। তা আমি তো ওখানে দেখি যে যারা দেশের কথা চিন্তা করে, কল্যাণের কথা চিন্তা করে, তারা কিন্তু চিন্তা করে একজন ক্যান্ডিডেট, যেই ক্যান্ডিডেটকে তারা খুঁজে নিতে চায়, যেই ক্যান্ডিডেটের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, যেই ক্যান্ডিডেটের দ্বারা তারা কোনো ঝামেলায় পড়বে না, যেই ক্যান্ডিডেট এলাকার কল্যাণের জন্য কাজ করবে, যেই ক্যান্ডিডেট একজন সৎ ক্যান্ডিডেট হবে, যে মানুষকে বিপদে ফেলে অর্থ হাতিয়ে নিবে না, এরকম চাই। তাই সেই জায়গায় কিন্তু কি বিএনপি কি আওয়ামী লীগ কি অন্যান্য এই দলমত নির্বিশেষে কিন্তু অনেকটা ক্যান্ডিডেটের উপরও কিন্তু এবার ভোট যাবে, এটা ব্যক্তির উপরে, এইটাও কিন্তু মানে চিন্তা করতে হবে। আর হলো আমি যে জায়গাটাই বলতে চাই সেটা হলো যে অনেকগুলো হতাশার কথা বলেছে, সংখ্যাগরিষ্ঠতা পেলে বিএনপি 2 বছর না থাকতে পারে, এত হতাশার কথা বলার কোনো মানে কারণ আছে বলে আমি মনে করি না। কারণ বিএনপি কিন্তু 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, বিএনপি অনেক বছর দল ক্ষমতায় ছিল, বিএনপির ভুলগুলো বিএনপি নিশ্চয়ই বুঝতে পারছে। আর একটা বিষয় হলো বলতে চাই, বিএনপির সবচেয়ে তো বড়ই হবে যে 31 দফা তো আছেই, আর সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেই সততার ভিত্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যে এটা এখনো মানুষ খুঁজে বেড়ায়,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই তিন বছরের সুশাসন, সেই জায়গায় যদি আমরা যেতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা, আপসহীনতা, ওই জায়গাগুলো যদি আমরা মানে ধরে রাখতে পারি, আমার মনে 2 বছর কেন, আমার মনে হয় 20 বছরও বিএনপি জনগণ থেকে মানে দূরে সরবে না। জনগণ বিএনপিকে আলিঙ্গন করবে, ভোট দিবে, সরকার গঠন করবে, কিন্তু এটা বিএনপির কর্ম পরিকল্পনার উপরে নির্ভর করছে। অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই এটি তো জোটের বিষয় গেল, নির্বাচনের দামামা আসলে শুরু হয়েই গেছে বলা যায়। আপনি দেখেছেন যে এই যে গভর্নমেন্টের আগেই ডিক্লার ছিল যে প্রশাসনিক মাঠ পর্যায়ে এই যে স্যাম্পলিং এর মাধ্যমে বা লটারির মাধ্যমে প্রশাসন সাজাবে, ইতিমধ্যেই এসপিও করে ফেলেছে লটারি, দেখেছেন। তো এই যে ফিল্ডের সমতা বলেন সেটির জন্য বা নির্বাচনের, আপনি যদিও বলেছেন যে সহিংসতার কথা, অনেকগুলো হতাশার কথা বলেছেন, কিন্তু এই যে পদক্ষেপগুলো, এগুলো আপনার ইতিবাচক কি মনে হয় না? আচ্ছা, এর আগে যে বিষয়টি আসলে শেষ করতে পারি নাই, সেটা একবারে শেষ করে দিই। আসলে দেখেন, এটা হতাশার কথা নয়, এটা হচ্ছে বাস্তবতা। জি, কারণ আপনি রাজনীতি করলে আপনাকে ফিউচারে কি ঘটবে, কি ঘটতে পারে, সম্ভাব্য সেই প্রত্যেকটা এলিমেন্টকে আপনার ধরেন যে পরিকল্পনার মধ্যে রাখতে হবে, থাকতে হবে। অন্যথায় আপনি কিন্তু সুদূর প্রসারী কোনো সিদ্ধান্ত প্রণয়ন করতে পারবেন না। যেমন ধরেন বিএনপি এর যে আগামী নির্বাচনের পরে ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে দেশ বিএনপি কাকে নিয়ে চালাবে? নিশ্চয়ই পুলিশ, প্রশাসন এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে নিয়েই বিএনপি দেশ চালাবে নাকি, বা নির্বাচিত সরকার দেশ চালাবে। এখন আমার প্রশ্ন, এই যে বাহিনীগুলো রয়েছে, পুলিশ বলেন, প্রশাসন বলেন, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, অর্গানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কার নিয়ন্ত্রণে বলুন তো? এই যে পুলিশ বাহিনী, আমরা পুলিশ সংস্কার, অমুক সংস্কার, তমুক, কত সংস্কারের কথা বলছি না, কিন্তু আজ পর্যন্ত পুলিশের বোধহয় 5% কোনো সংস্কার করা হয় নাই, বা সংস্কারের মধ্যে তারা আসে নাই। তাহলে এই পুলিশ বাহিনীকে আপনি যখন ডিল করবেন, পরিচালনার দায়িত্ব দিবেন, তাদেরকে নিয়ে দেশ চালাবেন, এই পুলিশ বাহিনীর পুরো সেট আপ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ তাদের মতো করে করেছে। আর আপনি পাওয়ারের চেয়ারে এসে বসে আপনি রাতারাতি একবার ওই কনস্টেবলকে তো আর আইজি বানাতে পারবেন না ভাই। পারবেন কি? সুযোগ নেই। পুলিশের আইজি বানাতে হলে অন্তত আপনি 2 লেয়ার 3 লেয়ার নিচ থেকে একজনকে হয়তো প্রমোশন দিয়ে টেনে উপরে তুলবেন। কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে ওই 2, 3, 4 লেয়ার পর্যন্ত আওয়ামী লীগের লোক, হাসিনার বানানো লোক। তাহলে আপনি কাদেরকে দিয়ে দেশ চালাবেন? প্রশাসন একই অবস্থা। মানে এই প্রশ্ন আমি এই জন্যই বললাম, আপনি কাদেরকে, এই যে আপনি এই দায়িত্ব যদি আপনাকে দেয়, আপনি কাদেরকে দিবেন? না, আমি তো এই জন্যই বলছি, আমাদের এই যে সামগ্রিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি লাগবে। এখন আমি যদি ওইরকম একটা সরকার গঠন করতে পারি, একটা ইনক্লুসিভ ন্যাশনাল গভর্নমেন্ট, জাতীয় সরকার, যেখানে প্রত্যেকটা স্টেক সমান অংশীদারিত্বের মাধ্যমে মর্যাদার সহিত সরকারে অন্তর্ভুক্ত থাকবে, দায়িত্বে থাকবে, তখন কিন্তু এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো নাড়াচাড়া দেওয়ার খুব একটা দুঃসাহস। ফারুক হাসান, সেই সমমর্যাদা কতটুকু? আপনাদের কত আসন ছাড়লে সমমর্যাদা? না, আমি আগে রাষ্ট্র পরিচালনার পরে টেকনোক্রেট। আমি আসন নিয়ে সমঝোতা, মর্যাদা, এদিকে আমি যেতে চাই না যে কাউকে 20টা আসন দিলেই তার মর্যাদা নিশ্চিত হবে, 10টা দিলে হবে না, বিষয়টা এমন নয়। সমঝোতা, মর্যাদা নিশ্চিত করার দায়িত্বটা আসলে উভয় রাজনৈতিক দলের। আলোচনার টেবিলে বসতে হবে। এখানে শুধু আসন ফ্যাক্টর না, এখানে ইন্টারনাল এক্সটার্নাল অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনাদের সাথে বিএনপির একাধিক আলোচনা হয়েছে, সেটি তো আমরা জানি সম্মানের সাথেই হয়েছে। তাহলে সেই একদম সমমর্যাদার জায়গাটা এখনো ঘাটতি কোথায় আছে? আমরা তো এখনো বলি না যে আমরা বিএনপির সাথে জোট করছি বা করব না। কথা হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যে জোট, এই জোটের চূড়ান্ত আলোচনা শুরুই হয় নাই। অনানুষ্ঠানিক অনেক আলোচনা হয়েছে, হচ্ছে, চলমান রয়েছে। কিন্তু নির্বাচন কেন্দ্রিক যখন আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে, মানে জোটের আলোচনা, তখন ধরেন যে এই সমমর্যাদা বা মর্যাদা নিশ্চিত করা, সমঝোতা ইত্যাদি এই বিষয়গুলো সামনে আসবে। তো এই বিষয়ে আমরা এখনো আলোচনায় শুরু করি নাই। তবে সম্ভাব্য যে ফ্যাক্টরগুলো সামনে আসতে পারে, এগুলো আমি আগাম আলোচনা করছি। না, আপনাদের বিকল্প জোটটা তাহলে কবে নাগাদ রূপরেখা ফাইনাল হতে পারে? এনসিপি সহ আপনারা? এটা তো আসলে তফসিলের উপরে ডিপেন্ড করে। তফসিল আসলে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে হয় বা কি বলে আপনার ডিসেম্বরের প্রথম সপ্তাহে, তাহলে হয়তো তফসিলের ঠিক আগ মুহূর্তে কিংবা তফসিল ঘোষণার পরপরই দেখবেন যে নির্বাচনী জোটের আলোচনা শুরু হয়েছে। আপনাদের কতজন প্রার্থী নির্বাচন করার টার্গেট এই মুহূর্তে? আমরা তো ইতিমধ্যে আপনাদের শীর্ষ নেতা যারা আছেন, বিএনপি তো আপনাদের শীর্ষ বেশ কয়েকটা জায়গা ফাঁকা রেখেছে, আপনার জায়গা ফাঁকা আছে, বিপি নূরের জায়গা, রাশেদ খানের জায়গা, এরকম আমরা জানি। আমরা ইতিমধ্যে 100 আসনে প্রার্থী ঘোষণা করেছি। জি জি, বাকি 150 আসনের তালিকা আমাদের প্রায় চূড়ান্ত। এটা হয়তো কালকে বুধবার, না হলে বৃহস্পতিবার, হয়তো বৃহস্পতিবার আমরা ঘোষণা করব। তো আমরা 300 আসনে আপাতত প্রার্থী ঘোষণা করছি। পরে যদি আমরা নির্বাচনী সমঝোতায় যাই বা নির্বাচনী জোট গঠন হয়, তখন আসলে আমরা সিদ্ধান্ত নেব।
বিএনপির সাথে হবে নাকি এনসিপি সহ আমরা আমাদের নেতৃত্বে একটি নির্বাচনী জোট গঠন করবো। ফারুক হাসান, সেখানটা একটু আসি। সেটি হচ্ছে যে আপনি তো আপনার মতো বলবেন, আমাদের দর্শকরা কিছু জানতে চায়। তা হচ্ছে যে আপনারা যে কয়টা দলের নাম বললেন অথবা বিএনপির বাইরে, সেই দলের যে একসাথে যদি হন তাহলে বিজয় ছিনিয়ে আনার মতো আসন আসলে আপনাদের পর্যবেক্ষণে কয়টা আছে? আপনারা তো ভোটের বাক্স বলতে আসলে একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে আপনারা কতটা আশাবাদী? আসলে দেখেন, আমি আগেই বলেছি, এখনো বলছি যে বিগত 12টি নির্বাচন বা বিগত যে রাজনৈতিক অবস্থা বা পরিস্থিতি, আপনি যদি বিগত পরিস্থিতির মতো বর্তমান পরিস্থিতিকে মিলিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, তাহলে কিন্তু হবে না ভাই। শেখ হাসিনা নিজেও 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখত এবং তিনি দেখেছিলেন, বলেছিলেন 41-এর আগ পর্যন্ত আমাদেরকে কেউ সরাতে পারবে না, এবং সেভাবেই তারা কিন্তু কর্ম পরিকল্পনা সেট করেছিলেন, আগাচ্ছিলেন। তো সেই রকম একটি এস্টাবলিশ পাওয়ার শক্তি বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেছে, বিতাড়িত হয়েছে জামাতের সাথে। আগামীতে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিএনপির জনসমর্থন কত আপনিই বলেন। ধরে নিলাম 30%, 35%, নাকি ধরে নিলাম জামাতের, ধরে নিলাম 20%, তাহলে বিএনপি জামাত মিলে কত হলো? 30 আর 20 50। তো বাকি 50% জনগণ বাংলাদেশে নাই নাকি তারা মারা গেছে, না ইন্ডিয়া চলে গেছে? তা আমাদের টার্গেট তো ওই 50 জনকে। ধরেন বিএনপি জামাত 60 নিয়ে গেল, অসুবিধা নাই, 40 তো বাকি থাকে। এই 40কে টার্গেট করে আমরা যদি আগাই, আমাদের কর্ম পরিকল্পনা যদি প্রস্তুত করতে পারি, জনগণ যদি বিকল্প দেখে, জনগণ 100% সেটাকে গ্রহণ করবে। আসলে এই 54 বছরে কখনোই আমরা বিকল্প জনগণের সামনে প্লেস করতে পারি নাই, বিকল্প শক্তি দাঁড় করাতে পারি নাই। হয় এক্স, না হলে ওয়াই। এক্স এর বিকল্পকে ওয়াই, এর বিকল্পকে বি, কিন্তু এই বির যে বিকল্প সি, এই সিটা এতদিন বাংলাদেশে আসা নাই। অনেকবার উদ্যোগ নিয়েছে, ব্যর্থ হয়েছে। তো আমরা এবার চেষ্টা করে দেখতে পারি, যদি আমরা সি হয়ে উঠতে পারি তাহলে জনগণ গ্রহণ করবে, কেন করবে না? অনেক ধন্যবাদ আপা। 30%, 20%, 50 সেই বিএনপি জামাত জোটের যে বিষয় ফারুক খানের ওরকম একটা হিসেব দিল। না, এটা আপনি আলোচনা, আমরাও আলোচনাই করছি। তো পরিশেষে এই বাকি 50%-এর জায়গায় নিজেদের 50-এর জায়গায় 51 করার জন্য বিজয় ছিনিয়ে আনতে কি শেষ পর্যন্ত বিএনপি আর জামাত আবার এক হওয়ার কোনো পসিবিলিটি আছে? নির্বাচনে তো শেষ বলতে কিছু নাই, দেখেন ফারুক হাসান, আমরাও চাই যে তরুণ নেতৃত্ব উঠে আসি, তরুণ নেতৃত্ব যেমন এনসিপি, আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে তো আমরা চেয়েছিলাম। গণ অধিকার পরিষদ যখন নূর ওরা যখন করছিল, বিএনপি কিন্তু খুশি হয়েছে। বিএনপি তো সবসময় চায় যে নতুন নেতৃত্ব, তরুণ নেতৃত্বরা ভালো করুক, কিন্তু বারবার করেই কিন্তু এছাড়াও অতীত দিনেও দেখেন যে বি চৌধুরীকে নিয়ে একটা হয়েছিল, ডক্টর কামাল হয়েছিল, তা কেউ কিন্তু এই বাংলাদেশে, তারা তো অনেক বড় মাপের লোকজন ছিলেন, কিন্তু বাংলাদেশে কিন্তু কেউ কখনো সফল হতে পারে নাই। সেই কারণে বাংলাদেশে এখনো কিন্তু যেটা হলো যে আগে তো ছিল দুটা ভাগে বিভক্ত, হয়তো একটা অনেকটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল পর্যায়ে কতটা হয়েছে সেটা নিয়ে এখনো ভাববার বিষয় আছে। তবে আর একটা বিষয় হলো যে বাংলাদেশের মানুষ কিন্তু 2-3টা কিংবা 4টা প্রতীককে চিনে, এর বাইরে অনেক প্রতীক চিনেই না। যেমন ধরেন ধানের শীষ প্রতীক চিনে, নৌকা প্রতীক চিনে, দাড়িপাল্লা চিনে, আর হলো জাতীয় পার্টির যেটা লাঙ্গল। এই তো এই 4টা প্রতীকই, কিন্তু এই প্রতীক অনেকে আছে যে প্রতীক কে ক্যান্ডিডেট সেটা দেখে না, শুধু প্রতীক দেখে ভোট দিয়ে আসে, এরকমের সংখ্যাও কিন্তু প্রচুর আছে। তো সেই কারণে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনোই নেই, বরং আমরা সর্বাত্মক সবসময়ই চাই যে তো নতুন নতুন দলগুলা আরো শক্তিশালী হোক, আরো হোক। সেই জায়গায় আমাদের যদি কিছু করণীয় থাকে, সেই জায়গায় আমরা কিন্তু সেখানটা আপনারা করবেন। আপনি তরুণ নেতৃত্বের কথা বলেছেন, যদিও নারী নেতৃত্বের কথাটা আপনি বলেননি। সেটি হচ্ছে আপনাদের কাছে আসবো। এই যে নারীর ক্ষমতায়ন, এগুলো শুনে আসছি, বিএনপির এবারের এই যে তরুণ নেতৃত্ব এর সাথে নারী নেতৃত্বের জায়গায় আমরা খুবই কম দেখেছি তাদের মনোনয়নের যে জায়গায়। এটিও কি তারা মাঠের কি তারা বিজয় ছিনিয়ে আনতে পারবে না, সেই বিবেচনায় নারীদেরকে কম দেওয়া হয়েছে, না আসলেই নারী নেতৃত্ব কম? আমরাও কিছুটা হতাশ, কারণ নারী নেতৃত্ব আরো বিএনপির পক্ষ থেকে আসুক এটাই তো চাই, কিন্তু এখনো অনেক জায়গায় যেমন খাটলি আছে। যেমন আমার নিজেই আমি বলছিলাম যে আমার আসন এখন স্থগিত আছে, সেই কারণে আমিও প্রত্যাশা করি যে বিএনপি আর হলো যে আমরা তো আমাদের মানে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনার এলাকায় আপনাকে দেয়া হলে
তৃণমূল পর্যায়ে আমি 2008-এ তো নির্বাচন করেছি, 2001-এও আমাকে দিয়েছিল, আমার বিপরীতে শেখ হাসিনা ছিল, পরে শেখ হাসিনা উইথড্র করলো, আমাকে উইথড্র করে পরে আমাকে সংরক্ষিত আসনের এমপি করেছিলেন। তো আমি 2008-এ তো নির্বাচন করেছি, সেই সময় তো বুঝিনি যে আমার বিপরীত যে ছিল শাহজাহান খান কি ভয়ঙ্কর লোক মানে ছিলেন। তো তার ইসে থেকেও কিন্তু আমি রাজনীতি করেছি, মানে নির্বাচন করেছি, নির্বাচন করে টিকে আছি। তো তারপরে হলো যে আমি যেহেতু ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, আমি ইডেন কলেজে ভিপি ছিলাম, আমি সেই থেকেই আমি শুরু করেছি আমি একজন নির্বাচিত মানে এমপি হব। সেই কারণে আমি এলাকায় একদম স্টুডেন্ট লাইফ থেকেই কিন্তু কাজ করা শুরু করেছি। আমার এলাকার যত মেয়েরা ইডেন কলেজে, আপনি জানেন যে কলেজে একটা ভর্তি হতে পারলে ওই ফ্যামিলিটাই উঠে যেত। আমার এলাকা থেকে যত মেয়ে এসছে আমি কিন্তু চেষ্টা করেছি প্রত্যেককে, একটা মেয়েকে আমি ফিরিয়ে দেই নাই, প্রত্যেককেই সম্পূর্ণ বৈধভাবে যে মানে ভর্তি করা যায় সেটা, এবং হ্যাঁ ভর্তি সিট দেওয়া এটা করেছি। এছাড়া যেমন আমার এলাকায় একটা চর্মগুড়িয়া কলেজ আছে, ওই কলেজটা মনে করে যে ওটা হেলেন কলেজ, হ্যাঁ এখানটায় একটু আপা আসি, সেটি হচ্ছে আর ডেভেলপমেন্টের কাজ করেছি। সেই কারণে আর তারপর হলো ধরেন এখন মানুষ কিন্তু যেটা আমি বলছি যে এখন কিন্তু একজন সৎ ক্যান্ডিডেট চায়। তো 40 বছরে আমি কিন্তু দুটা আমার দল 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 আমি দুইবার ক্ষমতা দেখেছি, এবং এই দুইবারের ক্ষমতা আমি কিন্তু যেটা বলবো যে ক্ষমতা অপব্যবহারের চুল পরিমাণ আমি কোথাও কিছু করি নাই। অর্থাৎ রাজনীতি থেকে আমি এক পয়সা কখনো নেই নাই। তো একজন সৎ রাজনীতিবিদ হিসাবে আমার এলাকার লোকজনটা চাই। তা আমি মনে করি যে বিএনপি সবসময় কিন্তু একটা আধুনিক দল, সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু জাতীয়তাবাদী দলটা চলে, এবং বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী, এবং এই নারীদেরকে আরো বেশি এই যে আগামী যে আসনগুলো আছে সেখানে আরো বেশি আমি মনে করি যে আনা উচিত। জি, গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান, আপনার কাছে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল দিনের কথা আসলে আপাও স্মরণ করছিল, আপনারও নিশ্চয়ই দৃশ্যপটে ভাসছে। সেখানটা একটু আসি। জাতীয় রাজনীতির আগে জোট এবং ভোট কি হবে সেটির বাইরে কিন্তু আমরা জগন্নাথ ইউনিভার্সিটিতে দেখতে পেলাম যে ছাত্র দলের সাথে আপনারা মোটামুটি ছাত্র সংসদ নির্বাচনের জোটে আগাচ্ছিলেন। তো এটি কি সম্পর্কটা মোটামুটি টিকিয়ে রাখার একটা ইঙ্গিত? বিএনপির সাথে আমাদের সম্পর্ক নাই, ভেঙে গেছে, বিষয়টা এমন না। মানে বিএনপির সাথে তো এমন না যে আমাদের ডিভোর্স হয়ে গেছে যে এটাকে আবার নতুন করে বিএনপির সাথে রাজনীতির মাঠে আমরা আগেই বলেছি আমাদের আপনাদের কাছে দৌড়ে আসছে যেটাই হোক, সবার সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কারোর সাথে বৈরিতা নয়। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক পলিসি। আমরা কোনো দলের সাথে এই খারাপ সম্পর্ক করতে চাই না, বৈরিতাপূর্ণ সম্পর্ক করতে চাই না। জি, এখন জোট ভাই কার সাথে হবে এটা তো আমি বললাম, যেটা তফসিলের ঠিক ওই মোমেন্টে চূড়ান্ত হবে যে বিএনপির সাথে আমরা জোটবদ্ধ হব নাকি আমরা এনসিপি সহ আমাদের নেতৃত্বে একটা নতুন জোট হবে। এটি বলেছেন ফারুক হাসান। আমি সুনির্দিষ্ট দুটো বিষয় চাই। একটা হচ্ছে তরুণ নেতৃত্ব অনেক শুনছিলাম কথা, তরুণ নেতৃত্বের জায়গায় আপনারা তরুণ, নিশ্চয়ই ভিপি নূর থেকে শুরু করে রাশেদ খান আপনি তরুণ, কিন্তু এই তরুণ নেতৃত্বের দলটায় প্রবীণদের তো অস্বীকার করতে পারেন না। আপনাদের প্রবীণ কোথায় নেতা এবং তারা সামনে নাই কেন আপনাদের দলে? এটা হচ্ছে আমাদের একটা ভুল কনসেপ্ট, একটা ভুল ধারণা। জি, আমরা আসলে তরুণ বলি না, আমরা বলি তারুণ্যের রাজনৈতিক দল। তারুণ্যকে কখনোই বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। তারুণ্য যেমন আপার বয়স খুব সম্ভবত 40, আপার বয়স না বলি, নারীদের বয়স জানতে হয় না, ধরে নিলাম 40 বা 50, আপা তারুণ্যের বয়সে আছে। আসলে বয়স আপনার 70 নাকি 80 নাকি 18 ডাজন্ট ম্যাটার। আপনার মধ্যে যদি তারুণ্যের উদ্যম থাকে, স্পিরিট থাকে, আপনি তরুণ। যেমন আমি মাঝে মাঝে ডক্টর ইউনূসকে তরুণ বলি, কেন বলি? ডক্টর ইউনূসের বয়স 86 বছর। না, এটি ঠিক আছে, কিন্তু আমাদের দলে প্রবীণ কোন নেতা আপনারা নিচ্ছেন না কেন? আমাদের দলে অন্তত 50 জন প্রার্থী আছে যারা একবারে মোটামুটি ভালোভাবে এলাকায় ফাইট দিয়ে টিকে থাকার মতো, বিএনপির সাথে ফাইট। জাতীয় রাজনীতিতে আমরা দেখি না সেরকম। এখন তারা তো ভোকাল না বা ফোকাস না। যেমন জামাত ইসলামের 300 ক্যান্ডিডেট দিয়েছে না, তা আপনি কয়জনকে চিনেন? 10 জনের নাম জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না যে জামাতে আমাদের অনেককে এখন পরিচয় ফিগার হয়ে গেছে, এখন আসতেছে। বিএনপি যদি আমি আপনাকে 50 জনের নাম বলতে পারি, পারবেন না, কিন্তু অন্তত বিএনপির এমপি নির্বাচন করার মতো 1000-এর উপরে নেতা আছে না? এক একটা আসনে 4 জন 5 জন করে, তা আপনি তো 20 জনের বেশি নামই বলতে পারবেন না। তার মানে যারা তৃণমূলে আছে, কিন্তু আমি তো গণ অধিকারের অন্ততপক্ষে 2 জন প্রবীণ নেতার নাম বলতে চাই। আমি নাম বলতে নাই। জি, যেমন ধরেন আমাদের হবিগঞ্জের যে প্রার্থী, হবিগঞ্জ 1 চৌধুরী আশরাফুল বারী নোমান, তিনি জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন, আগে জেলা বিএনপির সেক্রেটারি, তিনি এখন বিএনপি ছেড়ে আমাদের দলের গণ অধিকার পরিষদের সভাপতি জেলার, এবং সেখানকার শক্তিশালী প্রার্থী।
তার ভাই আপনার সাবেক ওই আপনার ডিজিএফ এর প্রধান ছিলেন। তো তিনি ব্যাপক প্রভাবশালী এবং অ্যাডভোকেট। যেমন আমাদের গাইবান্ধা 3, সেখানে আমাদের সুরুজ্জামান সরকার উপজেলা চেয়ারম্যান ছিলেন। যেমন আমাদের চট্টগ্রাম মানে এরকম বিভিন্ন অঞ্চলে আমাদের মোটামুটি শক্তিশালী প্রার্থী আছে। কিন্তু নারীদের ব্যাপারে আপনাদের অবস্থা, যেমন নারীও আমাদের অনেক ভালো ভালো প্রার্থী আছে, বেশ কয়েকজন, ধরেন যে 5-7 জন আমাদের ভালো প্রার্থী। আমাদের মায়া রয়েছে গাজীপুর, চট্টগ্রামে আমাদের আশরাফি, ডলি, তারপরে রয়েছে আমাদের কক্সবাজারে একজন বিএনপি নেত্রীদের মতো। তারাও কি হতাশায়? তাদের কি আপনারা সামনে দিচ্ছেন? আসলে দেখেন, তাদেরকে কি সামনে আমরা চেষ্টা করছি ভাই, আমরা চেষ্টা করছি। তবে যে ধরনের রিকোয়ারমেন্ট সরকারের পক্ষ থেকে দেওয়া আছে বা আইনে আছে, ওভাবে পারছি না। এটা বিএনপি আসলে পারে না, কিন্তু বিএনপির সেই সুযোগটা ছিল। যেমন ধরেন বিএনপি 15-16 বছরে যারা রাজপথে সোচ্চার ছিল, রাজপথে ভূমিকা রাখছে, এই যে হেলেন জেরিনা আপা, তাদের ওই যে মনি আপা, পাপিয়া আপা, এরা তো আসলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে আসছে। এরকম অনেক নেত্রী কিন্তু এখন আসলে সামনে সুযোগ পাচ্ছে না। সুযোগ কারা পাচ্ছে? বাবা এমপি ছিল, মন্ত্রী ছিল, বাবা প্রভাবশালী, টাকাওয়ালা, এরাই কিন্তু আসলে সামনের সারিতে এখন জায়গা পাচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা শুধু বিএনপি না, আমাদের দল বা অন্য দল যারাই এই কাজগুলো করুক, এই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে এবং যথাযথভাবে যারা রাজপথে সক্রিয় ছিল, আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, এদেরকে মূল্যায়ন করতে হবে। তবেই আমরা সত্যিকারের যে ধরনের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারব। 1 মিনিটের জন্য ফিরবো আপনার কাছে। আমি একটু হেলেন জেরিনা আপা আপনার কাছে যাই। সেটি হচ্ছে যে সবকিছু মিলে আসলে একদম এই যে আপনি বললেন প্রাথমিক সিলেকশন আপনাদের প্রার্থীদেরও, তাহলে মাধ্যমিক সিলেকশনটা বা উচ্চ মাধ্যমিক সিলেকশন বা ফাইনাল সিলেকশনটা কবে আসলে? এবং যারা প্রাথমিক থেকে বাদ পড়বে তখন তাদের অবস্থাটা আসলে কি হবে? একদমই এখানটায় আমাকে ছোট করে উত্তর দেবেন। না শুনেন, সবচেয়ে বড় কথা কি, নির্বাচনে শুধুমাত্র যে দল থেকে নমিনেশন দিলেই সে হয়ে যাবে এমন কিন্তু না, তার জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। তার মানে এখনো তারা পরীক্ষায় আছে থাকতে হবে। আমাদের দল থেকে নমিনেশন ধরেন দিয়ে দিয়েছে, কিন্তু এলাকায় দেখা যাচ্ছে যে তাকে অ্যাকসেপ্ট করছে না। সেই জায়গায় তো দল দেখবে যে আসলে আমরা কি চাই, যে দল সেটাই চাইবে যে আসনটি যাতে বিএনপি মানে জয়লাভ করতে পারে, বিএনপি নিয়ে আসতে পারে, সেটাকে মাথায় নিয়ে কিন্তু বিএনপিকে কাজ করতে হবে। আমি বিরতির আগে একটা প্রশ্ন করেছিলাম, সবার আগে দেখতে হবে, সবাই ওই ক্যান্ডিডেটকে চিন্তা করতে হবে যে দলের কথা তো অবশ্যই ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো নির্বাচনও ঠিক একই কথা, যে দলের চাইতে অনেক ক্ষেত্রে ওই কনস্টিটিউয়েন্সির জনগণ অনেক বড় হয়ে গেছে। তাদের ভালোবাসাটা না অর্জন করতে পারলে দল যতই নমিনেশন দেখ সে কিন্তু উঠে আসতে পারবে। আপনার যে এলাকার, সেই এলাকায় আমরা সাংগঠনিকভাবে অথবা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নেতারা শক্তিশালী ছিলেন, বা গোপালগঞ্জের পাশাপাশি এলাকাগুলোয়। তো সেখানে যদি বিএনপির ক্যান্ডিডেট যে আছেন অথবা আপনাকে যদি দেয়া হয়, আপনি সেখানে আসলে কোন কৌশলে তাদের ভোটগুলো আনতে পারবেন? দেখেন, আমার দীর্ঘ একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আছে। আপনার বিপরীতে যদি স্বতন্ত্র তাদের কোনো প্রার্থী দাঁড়ায়, যেই দাঁড়াক না কেন, ওখানে একজন ক্যান্ডিডেট জিতে আসার মতো যা যা দরকার সবগুলো আমার আছে। প্রথম হলো সততা, দ্বিতীয়ত স্যাক্রিফাইস, তৃতীয়ত হলো আমার মানে এটার কি বলবো, কন্ট্রিবিউশন তো আছে, আরেকটা হলো যে উদ্যম, মানে আরেকটা হলো সাহস, এই সবগুলো আমার। আর একটা হলো অর্থনৈতিক যে সাপোর্ট, সব কিছু আছে। আরেকটা হলো যে যেহেতু আমি অনেক জনকল্যাণকর কাজ করেছি, মানুষ কি চায়, জনকল্যাণ, মানুষের ভালো কে করতে পারবে এইটাই কিন্তু সবার আগে চায়। ফারুক খান বলেছে এবারে নির্বাচনে সহিংস হওয়ার একটা পসিবিলিটি আছে, আপনি কি দেখছেন কিনা? আপনার কল্যাণমূলক কাজগুলো শুনেছি এর আগে, এই জন্য প্রশ্নটা করছি। আমার প্রচুর কল্যাণমূলক কাজ আছে, যেটার একাংশ আপনাকে বলতে পারি না, আমরা অনেক কিছু আছে আপনি কি মনে করেন সহিংস হবে? যেটা আমার এলাকার সব জনগণ জানে যে এই মেয়েটার দ্বারা একটা লোকেরও কোনো ক্ষতি হবে না, এই মেয়েটির দ্বারা এই এলাকার সবচেয়ে বেশি ডেভেলপমেন্টের কাজ হবে, যেটা অন্য কোনো নেতা, ইভেন আওয়ামী লীগের কোনো নেতার দ্বারা সম্ভব না। অনেক ধন্যবাদ। এই কারণে আমার এলাকার জনগণের আমার প্রতি সবার চেয়ে বেশি। আমি একদমই হয়তো ফারুক খান আপনার কাছে ফিরছি, তা হচ্ছে যে সবকিছু মিলে রাজনৈতিক দলগুলোর একদম 1 মিনিটে শুনতে চাইবো যে সামনে হয়তো তফসিল ঘোষণার দিনক্ষণ ঘনিয়ে আসছে, যদি সব ঠিকঠাক থাকে, এই মুহূর্তে মোটা দাগে আপনি কি বলবেন রাজনৈতিক শক্তিগুলো? আমি আসলে একবারে শেষে যেটা বলতে চাই, এখন আমাদের রাজনৈতিক দলাদলি, প্রতিহিংসামূলক বক্তব্য, এরকম আচরণ, কথা, এগুলো থেকে একবারে বেরিয়ে আসতে হবে। আমাদের আসলে আগামী নির্বাচনটা অত্যন্ত জরুরি। এই নির্বাচনটা যথাসময়ে যদি না হয়, তাহলে বাংলাদেশ এমন একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হবে, যেখান থেকে এই দেশটাকে আমরা কেউই টেনে তুলতে পারবো না। আর বাংলাদেশে যদি আবারও
ফ্যাসিবাদ কায়েম হয় বা কিংবা এরকম একটা খারাপ দিকের দিকে বাংলাদেশটা চলে যায়, তাহলে কেউই রেহাই পাবে না। এখানে বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি, কিন্তু মনে রাখতে হবে বড় দল হিসেবে সবার আগে ধাক্কাটা কিন্তু বিএনপি জামাতকে লাগবে। তফসিলের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ আবার উঠে যেতে পারে, এরকম কিছু আওয়াজ সামাজিক মাধ্যমে আসছে। আগামী নির্বাচনে নিশ্চিত থাকেন আওয়ামী লীগের অংশগ্রহণ কোনোভাবেই সুযোগ নেই। আওয়ামী লীগের বিচারিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, আইনও পরিবর্তন করা হয়েছে, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। এই বিচারিক প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক করা কিংবা রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। বিচার শেষ হওয়ার পরে তখন জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ আসলে ফিরতে পারবে কিনা। কিন্তু অন্য কোন রাজনৈতিক দলকে বাহন করে, এটি বিএনপির মহাসচিব বলেছেন, আপনারা এর আগে বসছিলেন, বাহন করে আওয়ামী লীগ ফিরে আসার যে চেষ্টা, তাদের প্রার্থীরা এই চেষ্টা আছে। এটা নিয়ে একটা খেলা কিংবা একটা গেম ইতিমধ্যে খেলানোর ব্যাপকভাবে চেষ্টা চলছে এবং আমাদের পাশের দেশ থেকেও এরকম একটা এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে যে কোনো ফরম্যাটে, যে কোনো কায়দায় তাদেরকে আগামী নির্বাচনে প্রাসঙ্গিক করা বা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তৈরি করা যায় কিনা, এটা সরকারের মধ্যেও এক ধরনের ধরেন যে প্রচন্ড চাপ দিয়ে তারা এটা বাস্তবায়নের চেষ্টা করছে। এখন আমি একটা প্রশ্ন করি, আমার হাতে সময় নেই, সেটি হচ্ছে এরপরে শেষ করতে হবে। তা হচ্ছে যে যারা প্রার্থী হবে, যারা একদম দাগী কিংবা অপরাধী, তারা তো এখন নেই। আওয়ামী লীগের না, আমি একবার স্পষ্ট করে দিই ভাই, জি প্রশ্ন আপনি যেটা করবেন আমি বুঝে ফেলেছি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে আমরা বলেছি যারা এর আগে নৌকায় ভোট দিতেন, আওয়ামী লীগ করতেন না কিন্তু নৌকায় ভোট দিতেন ভোটার, এই ভোটাররা তো আর দেশ থেকে উৎখাত হয় নাই, পালিয়ে যায় নাই। এই ভোটারদের প্রতি আমাদের আহ্বান যে ভাই আপনাদের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে, এটা আগামী 40 বছর ফিরে আসবে বা জেগে উঠবে বলে কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আপনারা দয়া করে ওই ডুবন্ত নৌকার কথা ভুলে যান, আপনারা ভোট কেন্দ্রে আসেন, তাদের কোনো নেতা যারা ভালো পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন। আগামীতে আমরা আপনাদের সবাইকে নিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ। তাদের কোন নেতা যদি যারা হত্যার দায়ে অভিযুক্ত না কিংবা চুপচাপ ছিল, তারা যদি আপনাদের কারোর সাথে আসতে চায়, তাদের কোন নেতা এরকম যদি, আমি একটা দল করি, আমার দল গণহত্যা চালাচ্ছে আর আমি চুপ আছি, তার মানে আমি অপরাধী না? আপনার সামনে একটা খুন হচ্ছে, আপনি সেই খুনের প্রতিবাদ করছেন না, বাধা দিচ্ছেন না, আপনিও সমান অপরাধী। বাংলাদেশের আইন এটাই বলে। সুতরাং যারা আওয়ামী লীগের রাজনীতি করে, আওয়ামী লীগের নেতা আর নিজে কোনো অপরাধ করে নাই, আওয়ামী লীগের এসব অপরাধের ভাগ নেবে না, সাধু সন্ন্যাসী ভাই, এরকম ভাববার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ, একবারে ক্লিয়ার কাট কথা। অনেক ধন্যবাদ ফারুক হাসান। একদমই শেষ দিকে হেলেন জেরিন খান, তাহলে এই যে ভোটগুলো যারা সেই হিসেবে 50% ভোট, যদিও ফারুক খান এর আগে বলেছেন সেটি তৃতীয় কোনো গ্রুপ তৈরি হলে ফারুক হাসানদের নেতৃত্বে কিংবা এনসিপির নেতৃত্বে তাদের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, আপনি কি তেমনটা মনে করেন? দেখেন, ও যেটা পরিসংখ্যান দিয়েছে যে বিএনপি 30%, অবশ্যই বিএনপি 30% ভোট না, বিএনপি 40% একটা মোটামুটি তারপরে বললাম যে তার কথাও যদি এটা তার কথার সূত্র ধরে যদি আমি বলি, সবসময় হয় কি ফ্লোটিং ভোটটা কিন্তু ওই দিকেই যায়, যারা সরকার গঠন করবে কিংবা যাদেরকে মনে করে যে যেটা হয় যে বিএনপি যদি ভালো ক্যান্ডিডেট দিতে পারে, ক্যান্ডিডেটের উপরে কিন্তু অনেকখানি ডিপেন্ড করে। কোন ক্যান্ডিডেট কত বেশি মানুষের সাথে কানেক্টেড, কোন ক্যান্ডিডেট কত বেশি সৎ, কোন ক্যান্ডিডেটের দ্বারা তার এলাকার কত বেশি ডেভেলপমেন্টের কাজ হবে, কোন ক্যান্ডিডেটের দ্বারা ব্যক্তিগতভাবে মানুষ উপকার পাবে। এইগুলা কিন্তু এই জন্যই তো দলগুলা নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করে, তাদের নমিনেশনটা যেন কোনো অবস্থাতেই ভুল না হয়। ভুল হলে কিন্তু আসনটা অনেক সময় চলে যায়। তো এইগুলা কিন্তু ডিপেন্ড করে। সেই কারণেই দেখা যায় যে ওই ফ্লোটিং ভোটটা কিন্তু ওই ক্যান্ডিডেট কিংবা ওই দলের উপরে, যদি আবার অনেক ক্ষেত্রে মনে করে যে আরে বিএনপি তো জিতে যাবে, তাই যে আমার ভোটটা নষ্ট করবো কেন, আমি বিএনপিকে ভোট দিয়ে দেবো, এইভাবে কিন্তু হয়ে যায়। সেই কারণেই দেখা যায় যে 2/3 মেজরিটি অতীত দিনে যেটা বিএনপি পেয়েছিল 2001 সালে। তো এইগুলা কিন্তু হয়ে থাকে। আমরা মনে করি সেই ভোটের জন্য আপনি ফিল্ড কতটা মনে করেন যে একদম উপযোগী এখন প্রশাসন সব মিলে? এখন পুরোপুরি উপযোগী। কারণ কি বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর কিন্তু ভোট দিতে পারে না। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। আর এই যে বিগত প্রায় 18 মাস হতে চললো, এরা কিন্তু এসে সাধারণ মানুষের সাথে এদের কোনো কানেকশন নাই।
সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তারা এই যে এই ঢাকা শহরে নীতি নির্ধারণে যা করছে সেটা দিয়ে সাধারণ মানুষ এখন তারা নেতা খুঁজতেছে যাদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারবে, কারণ প্রত্যেকটা মানুষই তো সমস্যা ফেস করছে। কেউ থানার সমস্যা ফেস করছে, কেউ স্কুলে গিয়ে সমস্যা, মানে তার সন্তানটাকে ঠিকভাবে অর্থ নাই, পুরা বেতন দিতে পারছে না, কেউ কলেজে ফর্ম ফিল আপ করবে এই করতে পারছে না, তো কেউ তার সন্তানটিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে একটু সহযোগিতা যদি করে। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সমস্যায় নেতার কাছে যায়, সেইটা থেকে তারা অনেকখানি বঞ্চিত হচ্ছে। আমি একদম শেষ করি, আমার হাতে হয়তো 1 মিনিট আছে। সেটি হচ্ছে যে নির্বাচনের সামনে আপনি করতে চাচ্ছেন কাদের সবচেয়ে বেশি প্রতিযোগী মনে করেন, জামাতকে নাকি যদি এই যে এনসিপি, গণ অধিকার, এবি পার্টি, আমার বাংলাদেশ পার্টি এরা মিলে যেটা জোট হয় কোনটা আমার মনে ওখানে করেন? আসলে এনসিপি, গণ অধিকার, এবি পার্টি এটা নাই, শুধুমাত্র জামাত আছে। এটা আপনার না, আমি ওভারঅল বলছি। ওভারঅল যেটা সেটা তো মানে অনেকটা বুঝাই যাচ্ছে যে আমাদের বিপরীত পক্ষ, এবং আমরা তো সবাইকে নিয়েই করতে চাচ্ছি নির্বাচন। আমাদের বিপরীত শুধুমাত্র বলছি যে জামাত আমাদের সাথে অ্যালায়েন্স হবে না, তো কাজেই জামাতে আমাদের বিপরীত পক্ষ। কাজে আমরা আসলে প্রকৃত অর্থে কাউকে ছোট করে দেখতে চাই না, আমরা জামাতকে কখনো হালকাভাবে নিচ্ছি না, আমরা সত্যিকার অর্থে তাদেরকে গুরুত্ব দিয়েই আমরা নির্বাচনটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হোক, এবং যেই নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি বিপুল ভোটে জয়লাভ। অনেক ধন্যবাদ হেলেন জেরিন খান এবং অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ফারুক হাসান, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই জনগণের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি যে পরিচালনার যারাই দায়িত্বে আসবেন তারা একটি কল্যাণমূলক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, আর এক্ষেত্রে সবাইকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সকল পক্ষকে একসাথে নিয়ে একসাথে আগাবেন, আর তার মাধ্যমে কল্যাণমূলক বাংলাদেশ গড়ে উঠবে। এবং সেই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।